আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এত সুন্দর একটা পরিবেশ বাছাই করার কারণ হচ্ছে যে আজকে একটা কঠিন অধ্যায় নিয়ে আলোচনা করব। আসলে ব্যাপারটা কঠিন না, তোমরাই আসলে অনেক কঠিন মনে করো। তো এই সুন্দর পরিবেশে আজকে আমি তোমাদেরকে এই অধ্যায়টা শিখাবো, যাতে কিনা এই সুন্দর পরিবেশে থেকে তোমরা যাতে কঠিন জিনিসটাকেও যাতে সহজভাবে বুঝতে পারো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্থিক বিবরণী। কি শুনে ভয় পেয়ে গেলে? আসলে ভয় পাওয়ার কিছু নেই। এটা খুব বেশি আমরা যদি ভালোভাবে বুঝে যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে আসলে ব্যাপারটা খুব পানির মতোই সহজ। তো আমরা শুরু করি আমাদের আলোচনার বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আর্থিক বিবরণী। তোমরা সবাই জানো যে আমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র থেকে যেই 70 নম্বরের সৃজনশীল প্রশ্ন আসে, এই 70 নম্বরের মধ্যে ক বিভাগে দুটা কম্পালসারি প্রশ্ন দিতে হয় এই আর্থিক বিবরণীর উপর। 10-10 20 মার্কের এই আর্থিক বিবরণী আমাদেরকে অ্যান্সার করতে হয়। আবার হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রেও আমাদের এরকম 20 মার্কের আর্থিক বিবরণী বাধ্যতামূলকভাবে আমাদেরকে অ্যান্সার করতে হয়। তার মানে হিসাববিজ্ঞান প্রথম পত্রে আর্থিক বিবরণীর উপর 20 নাম্বার, আবার দ্বিতীয় পত্রেও আর্থিক বিবরণীর উপর 20 নাম্বার, টোটাল 40 মার্কের এই কোশ্চেন আর্থিক বিবরণী থেকে এসে থাকে। সো তোমরা বুঝতেই পারতেছো যে এই অধ্যায়ের গুরুত্ব কতখানি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথম থেকেই যদি আমরা এরকম বেসিকটা আমরা যদি ডেভেলপ করতে পারি এবং বেশি বেশি যদি প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে, প্রত্যেকটা সমন্বয় আমরা যদি ভালোভাবে বুঝতে পারি, প্রত্যেকটা সমন্বয়ের ট্রিটমেন্ট কিভাবে হয়, আয় বিবরণীতে, আর্থিক অবস্থা বিবরণীতে প্রত্যেকটা সমন্বয়ের কাজ কিভাবে করতে হয়, আমরা যদি সেভাবে ভালোভাবে বুঝে যদি বেশি বেশি প্র্যাকটিস করি, তাহলে এই অধ্যায় আমাদের কাছে কোনো ব্যাপারই না। ওকে, তো দেখো আমরা জানি যে আর্থিক বিবরণী একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আর্থিক বিবরণী বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রত্যেক বছরই একটা হিসাবকালে প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের আর্থিক বিবরণী তৈরি করতে হয়। কী ধরনের আর্থিক বিবরণী আছে? বিভিন্ন রকম আর্থিক বিবরণী আমরা দেখে থাকি, যেমন বিশদায়ী বিবরণী, তারপরে হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আরেকটা আর্থিক বিবরণী আছে আর্থিক বিবরণীর টিকা। এই সবগুলো মিলিয়েই কিন্তু আর্থিক বিবরণী। অনেকে আর্থিক বিবরণী বলতে শুধু আর্থিক অবস্থা বিবরণীকে আর্থিক বিবরণী বলে থাকে। আসলে আর্থিক বিবরণী হচ্ছে, আমি যতগুলো নাম বললাম, বিশদায়ী বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, তারপরে হচ্ছে আর্থিক বিবরণীর টিকা এবং নগদ প্রবাহ বিবরণী, সবগুলো মিলেই হচ্ছে আর্থিক বিবরণী। তার মানে এই সবগুলো হচ্ছে আর্থিক বিবরণীর কি পার্ট। তা আমি বোর্ডের মধ্যে লিখছি, তোমরা একটু দেখো। প্রথমে আমরা লিখলাম বিশদায়ী বিবরণী, তারপর আছে আর্থিক অবস্থা বিবরণী, তারপরে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, 4 নম্বরে নগদ প্রবাহ বিবরণী, আর্থিক বিবরণীর টিকা। তোমরা দেখতে পেলে যে আমরা এখানে 5 ধরনের আর্থিক বিবরণী আমরা এখানে উল্লেখ করলাম। অ্যাট ফার্স্ট আমরা এখানে লিখেছি যে বিশদায়ী বিবরণী। তো বিশদায়ী বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট আমরা কেন তৈরি করি? এই বিশদায়ী বিবরণী আমাদেরকে কোন ধরনের ইনফরমেশান দিয়ে থাকে? আমরা যখন একটা হিসাবকাল পরিচালনা করি, একটা হিসাবকালে যখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি, তো প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট পক্ষ যারা থাকে, মালিক, বিনিয়োগকারী, পাওনাদার, মানে আমাদের হিসাববিজ্ঞান তথ্যের যারা ব্যবহারকারী আছে, বিভিন্ন রকম ব্যবহারকারী আছে, আন্তঃব্যবহারকারী, বহি ব্যবহারকারী বা ইন্টারনাল ইউজার, এক্সটার্নাল ইউজার, আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশনের বিভিন্ন রকম ইউজার আছে, আমরা জানি অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী আছে, ঠিক আছে। তো তারা কিন্তু প্রত্যেকটা হিসাবকালে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানতে চায়। তারা জানতে চায় যে এই হিসাবকালে আমাদের ব্যবসার প্রতিষ্ঠানে কি কত টাকা লাভ হলো বা কত টাকা ক্ষতি হলো, এই তথ্য তারা জানতে চায়। আর এই আর্থিক ফলাফল সংক্রান্ত তথ্য জানার জন্যই বিশদায়ী বিবরণী তৈরি করতে হয়। তার মানে বিশদায়ী বিবরণী থেকে আমরা একটা আর্থিক বছরের
আমরা কি আর্থিক ফলাফল জানতে পারি। আমরা কি জানতে পারি? আর্থিক ফলাফল। তার মানে আমাদের যদি কেউ কোশ্চেন করে যে আমরা আর্থিক ফলাফল কোন আর্থিক বিবরণী থেকে আমরা আর্থিক ফলাফল জানতে পারি, ঠিক আছে, বা ফিনান্সিয়াল রেজাল্ট আমাদেরকে জানায় কোন আর্থিক বিবরণী, সেটা হচ্ছে বিশদায়ী বিবরণী। আমরা বিশদায়ী বিবরণী থেকে আমরা আর্থিক ফলাফল জানতে পারি, মানে নিট লাভ বা নিট ক্ষতি সেটা আমরা জানতে পারি। এরপর আসো আর্থিক অবস্থা বিবরণী। নাম শুনেই বোঝা যাচ্ছে এই বিবরণীটা বুঝি আমাদেরকে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা দেয়। আমরা যদি আর্থিক অবস্থা বিবরণী যদি তৈরি করি তাহলে কোনো একটা নির্দিষ্ট তারিখে একটা হিসাবকালের শেষে হতে পারে, আমরা যদি একটা হিসাবকালের শেষে কোনো একটা নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থা বিবরণী যদি তৈরি করি তাহলে আমরা কোনো একটা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারি, ফিনান্সিয়াল পজিশন সম্পর্কে জানতে পারি। তো কোনগুলো আসলে আর্থিক অবস্থা বলতে কি বোঝায়? কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ কত, দায় কত, মালিকানা সত্ত্ব কত, এই সম্পর্কিত তথ্যগুলো মিলেই হচ্ছে আর্থিক অবস্থাকে বোঝায়। তার মানে আর্থিক অবস্থা বলতে কি বোঝাবে? ওই প্রতিষ্ঠানের সম্পদ কত, দায় কত, মালিকানা সত্ত্ব কত, এই সম্পর্কিত ইনফরমেশনগুলো কে আমাকে দিবে? এই আর্থিক অবস্থা বিবরণী দিবে, ঠিক আছে। তার মানে আর্থিক অবস্থা বিবরণী থেকে আমরা আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব সম্পর্কে জানতে পারি, ঠিক আছে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ওকে, এরপর আসো মালিকানা সত্ত্ব বিবরণী। তো মালিকানা সত্ত্ব বিবরণী থেকে আমরা কি জানতে পারি? মালিকানা সত্ত্ব বিবরণী হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী হচ্ছে এরকম একটা বিবরণী যেই বিবরণী থেকে আমরা আমাদের একটা হিসাবকালে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের কী পরিমাণ পরিবর্তন হয়েছে, মালিকানা সত্ত্বের কত টাকা হ্রাস পেয়েছে বা কত টাকা বৃদ্ধি পেয়েছে, এটা আমরা জানতে পারি। তার মানে মালিকানা সত্ত্বের পরিবর্তন জানাই হচ্ছে একটু ভালো করে আমরা খেয়াল করি যে আমরা যদি মালিকানা সত্ত্ব বিবরণী যদি তৈরি করি তাহলে এই মালিকানা সত্ত্ব বিবরণী থেকে আমরা কোনো একটা হিসাবকালে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের কী পরিমাণ পরিবর্তন হয়েছে, মালিকানা সত্ত্ব গত বছরের তুলনায় এই বছরে, চলতি বছরে মালিকানা সত্ত্ব কত টাকা হ্রাস বা কত টাকা বৃদ্ধি পেয়েছে, এই হ্রাস বৃদ্ধি, মালিকানা সত্ত্বের পরিবর্তন, মালিকানা সত্ত্বের হ্রাস বা বৃদ্ধি সংক্রান্ত তথ্যাবলী আমরা জানতে পারি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী থেকে। এটা হচ্ছে স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। এই ওনার্স ইকুইটি স্টেটমেন্ট থেকে আমরা মালিকানা সত্ত্বের পরিবর্তন সম্পর্কে আমরা জানতে পারি। এরপর আমাদের এখানে আমরা যেই ইয়েটা লিখেছি সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। তো নগদ প্রবাহ বিবরণী কি? এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী থেকে আমরা আমাদের, তোমরা জানো নগদ প্রবাহ বিবরণী, নগদ একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নগদ টাকা একটা বিরাট চালিকা শক্তি। নগদ টাকা ছাড়া মানে ক্যাশ ছাড়া কি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা কি সম্ভব? কোনো মতেই না। তার মানে ক্যাশ একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিরাট শক্তি, একটা বিরাট সম্পদ, ঠিক আছে। তাহলে এই ক্যাশ টাকা এটা ব্যবসা প্রতিষ্ঠানে কোন কোন কার্যক্রমের মধ্য দিয়ে নগদের প্রবাহ হচ্ছে, নগদের ইনফ্লো আউটফ্লো মানে ক্যাশ টাকা কোন কোন কার্যক্রমের মধ্য দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ টাকা আসতেছে, কোন কার্যক্রমের মধ্য দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ টাকা চলে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে ক্যাশ টাকা চলে যাচ্ছে, এই নগদের প্রবাহ আমরা জানতে পারি নগদ প্রবাহ বিবরণী থেকে। আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন রকম কার্যক্রম হয়ে থাকে, যেমন পরিচালনা কার্যক্রম, ঠিক আছে, পরিচালন কার্যক্রম, অপারেটিং অ্যাক্টিভিটিস যেটাকে আমরা বলি, তারপরে বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম, এরকম পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম, এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে ব্যবসায় প্রতিষ্ঠানে সবসময় কী পরিমাণ নগদের প্রবাহ হচ্ছে, আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহ, এই প্রবাহ নগদের প্রবাহ আমরা জানতে পারবো এই নগদ প্রবাহ বিবরণী থেকে। এবং বছর শেষে আমার হাতে এখন সমাপনী হাতে নগদ, ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে, এটা আমাদেরকে জানাবে হচ্ছে এই নগদ প্রবাহ বিবরণী, ঠিক আছে। তাহলে
আমরা এখান থেকে জানতে পারবো নগদের আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহ এবং নিট, হ্যাঁ আমাদের সমাপনী হাতে নগদ, সমাপনী হাতে নগদ সংক্রান্ত তথ্য আমাদেরকে জানান দিবে হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এরপর আমাদের এখানে আছে আর্থিক অবস্থা, 5 নাম্বার আর্থিক বিবরণীর টিকা। এটা আবার কি? এটা হচ্ছে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তোমরা সবাই জানো যে আমাদের যে হিসাব বিজ্ঞানের কতগুলো যে মূল নীতি আছে, এর মধ্যে একটা নীতি আছে পূর্ণ প্রকাশ নীতি, ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। এই ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল বা পূর্ণ প্রকাশ নীতিতে বলা হয়েছে যে আমাদের আর্থিক বিবরণীতে আমরা এমন কোনো তথ্য প্রকাশ করতে পারবো না যেই তথ্যগুলো কিনা হিসাব বিজ্ঞান তথ্যের যা ব্যবহারকারী যারা আছে তাদের কাছে যাতে কোনো প্রকার অসম্পূর্ণ বা মানে দুর্বোধ্য মনে হয়, এরকম কোনো তথ্য তাদের কাছে প্রকাশ করা যাবে না। তার মানে আমরা আমাদের আর্থিক প্রতিবেদন বা আর্থিক বিবরণীতে সকল প্রকার তথ্য পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে হবে এবং যাতে কি মানে সহজভাবে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে হবে, যাতে কিনা হিসাব তথ্যের ব্যবহারকারীদের কাছে যাতে যে কোনো সিদ্ধান্ত নিতে খুব সহজে যাতে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। ঠিক আছে? অর্থাৎ ব্যাপারটা আমি আরও ভালো করে বলছি, আমরা যদি আমাদের আর্থিক বিবরণীতে যদি এরকম অসম্পূর্ণ দুর্বোধ্য তথ্য যদি আমরা প্রকাশ করি, তাহলে তো যারা কিনা হিসাব তথ্যের যারা ব্যবহারকারী আছে তাদের কাছে তো তারা তো সহজে তাদের যেই এই ডিসিশন মেকিংটা তাদের কাছে সহজ হবে না, তাদের কাছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা তখন কঠিন হয়ে যাবে, তারা কনফিউজড হয়ে যাবে। তো তারা যাতে কনফিউশনে না ভুগে, তাদের কাছে যাতে কোনো তথ্য যাতে কঠিন মনে না হয়, এজন্য আমাদেরকে কী করতে হবে? আর্থিক প্রতিবেদনে সকল প্রকার তথ্য পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে হবে, যাতে কিনা হিসাব তথ্যের ব্যবহারকারীরা যাতে এই প্রতিবেদন দেখে যাতে সহজে যাতে তাদের সিদ্ধান্ত নিতে পারে। ওকে, তো এই আমাদের যারা কিনা হিসাব তথ্যের ব্যবহারকারী আছে তাদের কাছে সহজবোধ্য করার জন্যই আমাদেরকে এই পূর্ণ প্রকাশ নীতি, আমি আবারও বলছি, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমাদেরকে এই আর্থিক বিবরণীর টিকা এটা আমাদের আর্থিক প্রতিবেদন বা আর্থিক বিবরণীতে শো করতে হবে। ওকে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আর্থিক বিবরণীর টিকা এটা তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। আমাদের হিসাব বিজ্ঞানের যে পূর্ণ প্রকাশ নীতি আছে, এই পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমাদেরকে আর্থিক বিবরণীর টিকা এটা তৈরি করতে হবে। এটা কি তাহলে ওই বিশদায়ী বিবরণী বা আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এটাও কি এগুলোর মতো কোনো একটা বিবরণী? নো, আমি আবারও বলছি, এইটা ওই আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণীর মতো এরকম কোনো বিবরণী না। ঠিক আছে? যে এরকমভাবে আমরা এই যে বিবরণ টাকা 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 এরকম যে আমরা যে বড় বড় যে বিবরণীগুলো তৈরি করি, আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এরকমভাবে আর্থিক বিবরণীর টিকাটা তৈরি করা হয় না। তাহলে এটা কি? এটা হচ্ছে আমরা এই 4টা বিবরণীতে আমরা যে ম্যাথমেটিক্যাল যে প্রেজেন্টেশন, যে গাণিতিক আমরা যেই প্রেজেন্টেশনটা আমরা দেখাই, ঠিক না? মানে এত বড় বড় ছক এঁকে এঁকে আমরা যেই আয় বিবরণী তৈরি করি, আর্থিক অবস্থা বিবরণী তৈরি করি, তারপরে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করি, নগদ প্রবাহ বিবরণী তৈরি করি। তো এই 4টা বিবরণীতে যে সমস্ত তথ্যগুলো দেওয়া হয়, এত বড় বড় বিবরণী দেখে অনেক সময় কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান তথ্যে যারা ব্যবহারকারী আছে, তো অনেক সময় কিন্তু অনেক তথ্য সম্পর্কে তাদের আরও বেশি জানতে ইচ্ছা করে। এই যে আমরা আয় বিবরণীতে যে দেখিয়েছি বিক্রয় এত, বা আমরা যে আর্থিক অবস্থা বিবরণীতে আমরা যে বিভিন্ন দেনাধার পাওনাদার বা বিভিন্ন সম্পদ সম্পর্কে দেখাই, আরও বিস্তারিত তাদের জানার প্রয়োজন পড়ে। তো এই আর্থিক বিবরণীর টিকাতে আমরা এই 4টা বিবরণীতে যে সমস্ত আইটেমগুলো শো করি, এই চারটা বিবরণীতে যে সমস্ত আইটেমগুলো আমরা শো করি, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা থাকে এই আর্থিক বিবরণীর টিকাতে। তোমার টিকা তো বুঝতেই পারতেছো যে এখানে সমস্ত কিছু বিস্তারিতভাবে প্রত্যেকটা আইটেমের, ঠিক আছে, এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা থাকবে। ঠিক আছে? নোটস থাকবে, নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে আর্থিক বিবরণীর টিকা। তো এই নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীর টিকা দেখে এই 4টা বিবরণী দেখার সময় কোনো আইটেম সম্পর্কে যদি যারা কিনা ইউজার আছে, হিসাব তথ্যের ব্যবহারকারী যারা আছে, এই 4টা বিবরণীতে যে সমস্ত ইনফরমেশনগুলো শো করা হয়,
এখানে যদি কোনো আইটেম দেখে যদি তাদের যদি একটু কনফিউজড লাগে, যদি আর একটু ডিটেইল জানার ইচ্ছা হয়, তখন তারা চলে যাবে আর্থিক বিবরণীর টিকাতে। এখানে তখন দেখে বিস্তারিত দেখে তখন তাদের কনফিউশন দূর হবে। ওকে, তার মানে আমরা এটা কেন তৈরি করতেছি? ওই হিসাব তথ্যের ব্যবহারকারীদের কাছে আমাদের আর্থিক বিবরণীটা, আর্থিক প্রতিবেদনটা আরও ঠিক আছে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করার জন্য, তাদের কাছে সহজবোধ্য করার জন্য, তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য আমরা আর্থিক বিবরণীর টিকাটা শো করতেছি। ওকে, এটাই হচ্ছে আমাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া যে আমাদের মেইন হচ্ছে 5টা আর্থিক বিবরণী। কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে আর্থিক বিবরণী কয়টা, তোমরা বলবা 5টা। ওকে, 1 নম্বর হচ্ছে বিশদায়ী বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর এটা হচ্ছে আর্থিক বিবরণীর টিকা। বিশদায়ী বিবরণী আমাকে কী তথ্য দিবে? আর্থিক ফলাফল জানাবে। তুমি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল সম্পর্কে জানতে চাও, যে 2019 সালে ওই ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা নিট লাভ হয়েছে বা কত টাকা নিট ক্ষতি হয়েছে, 2020 সালে কত টাকা নিট লাভ, কত টাকা নিট ক্ষতি হয়েছে, এই আর্থিক ফলাফল সংক্রান্ত তথ্য জানতে হলে আয় বিবরণী তৈরি করতে হবে। তুমি যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব সম্পর্কে জানতে চাও, তাহলে তোমাকে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে হবে। স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, এটা হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, মানে বিশদায়ী বিবরণী। এটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, মানে হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। তুমি যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিবর্তন সম্পর্কে জানতে চাও, যে গত বছর মালিকানা সত্ত্ব কত ছিল, এই বছর মালিকানা সত্ত্ব কত, এরকম মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধি, মালিকানা সত্ত্বের পরিবর্তন সম্পর্কে জানতে হলে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করতে হবে। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওনার্স ইকুইটি। ওকে, তুমি যদি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের নগদের প্রবাহ সম্পর্কে জানতে চাও, যে কোন কোন কার্যক্রমের মাধ্যমে কত টাকা নগদের আন্তঃপ্রবাহ হয়েছে, বহিঃপ্রবাহ হয়েছে, এবং বছর শেষে কত টাকা নেট মানে সমাপনী হাতে নগদ কত আছে, এটা জানতে হলে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হবে। আর এই 4টা বিবরণী সম্পর্কে, কোনো আইটেম সম্পর্কে বিস্তারিত জানতে হলে আর্থিক বিবরণীর টিকা দেখাতে হবে। এই আর্থিক বিবরণী। ঠিক আছে, এখন তোমাদের পরীক্ষায় যে আমি যে বললাম যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমাদের যে 10-10-20 মার্কের যে আর্থিক বিবরণীর সৃজনশীল 2টা প্রশ্ন যে আসে, এখান থেকে আসলে তোমাদের আসবে হচ্ছে এই বিশদায়ী বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। তাহলে আর্থিক বিবরণীর টিকা আমি তো বললাম যে এটা তো আসলে কোনো ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন না। ঠিক আছে, এটা তোমরা যদি বিভিন্ন কোম্পানির, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক আর্থিক প্রতিবেদন, ঠিক আছে, অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্ট যদি দেখো, তখন তোমরা দেখবা সবার লাস্টে আর্থিক প্রতিবেদনের সবার লাস্টে দিয়ে গিয়ে এরকম আর্থিক বিবরণীর টিকা আছে, নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে। তোমরা স্কোয়ার কোম্পানি, বেক্সিমকো কোম্পানি, যে কোনো একটা কোম্পানির অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্ট গুগলে সার্চ করো, দেখবা যে ফিনান্সিয়াল রিপোর্টের লাস্টে দিয়ে গিয়ে এরকম নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে। ঠিক আছে, ওকে। সো এটা আসলে কোনো ম্যাথ না, কোনো প্রবলেম না, এটা থেকে কোনো প্রকার কোশ্চেন আসবে না। এবার আসি নগদ প্রবাহ বিবরণী থেকে। নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা আমাদের হিসাব বিজ্ঞান 2য় পত্রে এই নগদ প্রবাহ বিবরণীর উপর আলাদা একটা অধ্যায় আছে। আমাদের হিসাব বিজ্ঞান 2য় পত্রে নগদ প্রবাহ বিবরণীর উপর আলাদা কি আছে, একটা অধ্যায় আছে। তো নগদ প্রবাহ বিবরণী থেকে আলাদাভাবে 10 নম্বরের একটা কোশ্চেন আসে। ঠিক আছে, তো যদিও নগদ প্রবাহ বিবরণী আর্থিক বিবরণীর একটা পার্ট, ঠিক আছে, বাট তোমাদের যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এবং হিসাব বিজ্ঞান 2য় পত্রে আর্থিক বিবরণীর উপর যেই হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 20, হিসাব বিজ্ঞান 2য় পত্রে 20, টোটাল 40 মার্কের যে আর্থিক বিবরণী আসে, তো নগদ প্রবাহ বিবরণী থেকে এখানে কোনো কোশ্চেন আসবে না। মানে ওই 40 মার্কের মধ্যে নগদ প্রবাহ বিবরণীর উপর কোনো প্রশ্ন থাকবে না। কেন? কারণ নগদ প্রবাহ বিবরণী তো আলাদাই একটা অধ্যায় আছে হিসাব বিজ্ঞান 2য় পত্রে। ওইখান থেকেই সব সময় বাধ্যতামূলকভাবেই সবসময় দেখা যায় যে নগদ প্রবাহ বিবরণী থেকে 10 নম্বরের একটা প্রশ্ন চলে আসে। ঠিক আছে, তো আমরা এটাও কি হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং 2য় পত্রে আমরা নগদ প্রবাহ বিবরণী সংক্রান্ত কোনো প্রশ্ন আর্থিক বিবরণীতে পাচ্ছি না। ঠিক আছে, হিসাব বিজ্ঞান 2য় পত্রেও যে 20 নম্বরের কোশ্চেন আসবে, ওইখানেও নগদ প্রবাহ বিবরণী থেকে কোশ্চেন আসবে না, বাট ক বিভাগের পরে যে খ বিভাগে গিয়ে নগদ প্রবাহ বিবরণীর উপর কোশ্চেন আসবে। ওকে, আচ্ছা, তাহলে তোমরা প্রথম পত্রের জন্য এই 3টা জিনিস খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। বিশদায়ী বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। তো বিশদায়ী বিবরণী তো খুবই সহজ, আমরা জাস্ট মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিব।
এখন তোমরা যদি কোনগুলো আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব এটা যদি না জানো, তাহলে তো আবার সমস্যা। আয় তো চেনা খুব সহজ, ব্যয়ও চেনা সহজ। চিনতে হবে মুনাফা জাতীয় আয় কোনগুলো, মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো। এগুলো নিয়ে আমি বিস্তারিত পরের ক্লাসে আলোচনা করব। আজকে জাস্ট বেসিক একটু আইডিয়া দিয়ে দিই। আমাদের বিভিন্ন রকম আয় আছে, বিভিন্ন রকম ব্যয় আছে। মুনাফা জাতীয় আয় আছে, আবার মূলধন জাতীয় আয় আছে, আবার মুনাফা জাতীয় ব্যয় আছে, মূলধন জাতীয় ব্যয় আছে। তা আয় বিবরণীতে কিন্তু আমরা ওই মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় ব্যয় এখানে দেখানো যাবে না। আমরা এখানে শুধুমাত্র মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয় দেখাবো। তো মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিয়ে দিব, তাহলেই আমরা নিট লাভ বা নিট ক্ষতি পেয়ে যাব। সহজ, আয় বিবরণী হয়ে গেল। ঠিক আছে, কীভাবে আয় বিবরণী তৈরি করব? মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিব। কারণ কোনগুলো মুনাফা জাতীয় আয়? যে সমস্ত আয়গুলো বারবার ঘটতে থাকে, যে সমস্ত ব্যয়গুলো বারবার ঘটতে থাকে, এগুলোই মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, তো এখানে আয় থেকে ব্যয় বাদ দিলেই নিট লাভ নিট ক্ষতি বের হয়ে যাবে। ওকে, তো বিশদ আয় বিবরণী শেষ। আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব শো করতে হবে। এখন কোনগুলো সম্পদ, কোনগুলো দায়, কোনগুলো মালিকানা সত্ত্ব, এগুলো তোমরা চিনলে অটোমেটিকভাবে তুমি পার্ট বাই পার্ট দেখিয়ে দিবে। সম্পদের আন্ডারে সম্পদগুলো দেখাবে, দায়ের আন্ডারে দায়গুলো দেখাবে, মালিকানা সত্ত্বের আন্ডারে মালিকানা সত্ত্ব কত টাকা দেখিয়ে দিবে। মূলধনের সাথে নিট লাভ যোগ করবা, নিট ক্ষতি হলে বাদ দিবা, উত্তোলন বাদ দিবা, মালিকানা সত্ত্ব পেয়ে যাবা, শেষ। ঠিক আছে, ওই মালিকানা সত্ত্ব বিবরণীতে আমরা কি দেখাই? এটাই তো দেখাই। আমরা আমাদের মূলধনের সাথে নিট লাভ হলে যোগ করি, নিট ক্ষতি হলে বাদ দিই, উত্তোলন বাদ দিই, উত্তোলনের সুদ বাদ দিই, সাধারণ সঞ্চিতি থাকলে যোগ করি, মালিকানা সত্ত্ব পেয়ে যাই। এই মালিকানা সত্ত্বের টাকাটাই আবার আর্থিক অবস্থা বিবরণীতে মালিকানা সত্ত্ব পাঠে দেখিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এই তো আর্থিক বিবরণীতে খুবই সহজ। আর কিছু সমন্বয় আছে, এই সমন্বয়গুলো আমরা ভালোভাবে বুঝবো যে আয় বিবরণীতে ওই সমন্বয়টার কাজ কি, যোগ করব নাকি বিয়োগ করব। আর্থিক অবস্থা বিবরণীতে ওই সমন্বয়টা আমরা কি এই সম্পদের আন্ডারে দেখাবো নাকি দায়ের আন্ডারে দেখাবো, কোনটার সাথে কাজ হবে, বাস এই তো হয়ে গেল। ঠিক আছে, আর্থিক বিবরণী খুবই সহজ। সো কঠিন মনে করার কিছু নাই। কখনোই আমরা কোনো জিনিসকে কঠিন মনে করব না। তুমি প্রথমেই যদি ভয় পেয়ে যাও, নার্ভাস ফিল করো, তাহলেই তো শেষ। কনফিডেন্স রাখতে হবে যে আর্থিক বিবরণী খুব সহজ। ঠিক আছে, এটাকে কঠিন মনে করার কিছু নেই, বেশি বেশি প্র্যাকটিস করবা, হয়ে যাবে। তো আজকে একটু বেশি সুইটিং হচ্ছে আমার, বাট আই ফিল ভেরি ভেরি গুড, কারণ খুব সুন্দর একটা ফুল বাগানের মধ্যে আছি। ক্লাসটা নিয়ে ভালোই লেগেছে। একটু বাতাস থাকলে ভালো লাগতো। আশা করি নেক্সট ক্লাসে একটু বাতাসের প্রবাহ থাকবে, এয়ার ফ্লোটা একটু ভালো হলে ভালো হবে। খুব সুন্দর ফুল বাগান। তো ক্লাসটা এই জন্যই নিলাম, যাতে কি না নিজেও ক্লাস করে মজা পাই, আর তোমরাও যাতে এই ফুল গাছপালা তরুলতা দেখে তোমাদের যাতে ভাল লাগে, তোমরাও যাতে আর্থিক বিবরণীটাকে যাতে সুন্দর পরিবেশের সাথে মানিয়ে নিয়ে আর্থিক বিবরণীটাকেও যাতে সহজভাবে নাও, এটার জন্যই। তো আজকের ক্লাসে পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।